নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এই মুহূর্তে একজন সিটিং উপরাষ্ট্রপতি, তার বিরুদ্ধে নাকি ইডির মামলা দেওয়ার কথা এবং ইডি তার দরজায় নক করবে, ঠিক সেই রকম একটা ভয় দেখিয়ে তিনি সরে গিয়েছিলেন। অর্থাৎ তাকে সেই ভয়টা দেখানো হয়েছিল। এমন ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে, জগদীপ ধনখড় তার যে অন্তর্ধান হয়েছিল, অর্থাৎ তিনি যে রিজাইন দিয়ে চলে গিয়েছিলেন উপরাষ্ট্রপতির পদ থেকে, সেই সম্পর্কে এতদিন পরে বড় সড় তথ্য বেরিয়ে আসছে এবং তথ্যটা একদম সরাসরি বইতে প্রিন্টেড আকারে আসছে। আপনাদেরকে জানাই, একদম দা ইন্ডিয়ান এক্সপ্রেস যে খবরের কাগজ, দা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, সেই খবরের কাগজে আজকে ফ্রন্ট পেজে যে খবর বেরিয়েছে, সেখানে একদম সরাসরি শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত তিনি একটি বই লিখেছেন। সেই বইটির বিষয়ে লেখা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কিভাবে ইডির ভয় দেখিয়ে জগদীপ ধনখড়, প্রাক্তন উপরাষ্ট্রপতি, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, তাকে ভয় দেখিয়ে সরে যেতে বলা হয়েছিল পদ থেকে, এবং কেন সেটা করেছিল ভারতীয় জনতা পার্টি, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে উঠে আসছে। এবং তাছাড়া উঠে আসছে বিভিন্ন তথ্য। ভারতবর্ষের প্রাক্তন ইলেকশন কমিশনার যে পদে এখন আছেন জ্ঞানেশ কুমার, সেই পদে আগে ছিলেন অশোক লাভাভা, এবং সেই ভদ্রলোককেও একইভাবে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনিও তার সময়ের আগে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে ব্যাখ্যা করব, কি বেরিয়ে আসছে তথ্য, কেন ইলেকশন কমিশনার থেকে ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি তাদেরকে সরে যেতে হলো পদ থেকে, এবং কারা কারা সুবিধাও বা পেলেন বিজেপির কথা অনুযায়ী। চলো সমস্তটা ব্যাখ্যা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের প্রাথমিকভাবে জানাই, সঞ্জয় রাউত তার যে বইটা, সেটার মধ্যে যা লেখা আছে খুব গুরুত্বপূর্ণ তথ্য। সেখানে একদম ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তার ইস্তফার কারণটা জানানো হয়েছে যে বিরোধীদের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে একটা নো কনফিডেন্স মোশন আনার কথা হচ্ছিল, এবং সেই নো কনফিডেন্স মোশনটাকে সরাসরি অ্যাকসেপ্ট করার কথা বলেছিলেন জগদীপ ধনখড়। আপনাদের যদি মনে থাকে, সেই ধরনের একটা খবরও সেই সময় বেরিয়েছিল, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু নো কনফিডেন্স মোশনটা একদম সরকারের বিরুদ্ধে আনা হচ্ছিল, এবং সেই সরকারের বিরুদ্ধে আনা নো কনফিডেন্স মোশনটাকে অ্যাকসেপ্ট করার জন্য উদ্যত হয়েছিলেন জগদীপ ধনখড়। তিনি বোধহয় ভুলে গিয়েছিলেন যে সরকারের বিরুদ্ধে সরকারের থেকে খুব একটা লড়াই করা যায় না। সরকারের থেকে বলতে তিনি তো বিজেপির দ্বারাই মনোনীত একজন সদস্য ছিলেন এবং উপরাষ্ট্রপতি ছিলেন ভারতবর্ষে। এবং সেখান থেকে এই মুহূর্তে খবর যা বেরিয়ে আসছে আপনাদের দেখাই। একদম সরাসরি লেখা আছে যে in this book Raut claims that information was shared that no confidence motion against the BJP government was likely to be tabled, অর্থাৎ টেবিলে আসতে চলেছে নো কনফিডেন্স মোশন, এরকম ইনফরমেশন যখন ছড়িয়ে পড়ে, ধনখড় রিফিউজ টু টেক অ্যাকশন, অর্থাৎ ধনখড় তার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নেবেন, যারা নো কনফিডেন্স মোশন আনছেন তাদের বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নেবেন, সেই সম্বন্ধে তিনি তেমন কোনো কথা দেননি এবং তিনি অ্যাকশন নিতেও চাননি। অর্থাৎ সেই নো কনফিডেন্স মোশনটার পক্ষেই ছিলেন তিনি। এবং তারপর লেখা আছে, then his old property purchase file was opened and he was told that the money earned through this property was sent to US, অর্থাৎ তার একটা পুরনো বাড়ি কোথাও কিনেছিলেন, প্রপার্টি তিনি কোথাও কিনেছিলেন, এবং সেই প্রপার্টিটা কিনে যে টাকা ধনখড় পেয়েছে, সেই টাকা সরাসরি ইলিগাল ওয়েতে ইউএসএ তে পাঠানো হচ্ছে। সেই কেসের যে ফাইলটা, সেই ফাইলটা আবারও ইডি খুলবে, এরকম একটা ভয় তাকে দেখানো হয়। এবং তার সঙ্গে লেখা, hence an ED case would be filed against him, so he was compelled to resign, একদম সরাসরি এই ধরনের একটা ভয় দেখানোর পরে তাকে রিজাইন করতে বাধ্য করানো হয় এবং তিনি বাধ্য হন রিজাইন করতে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে প্রতিহিংসা পরায়ণতা, সেই সম্বন্ধে একদম বড় সড়ো একটা খোলাসা করেছেন জগদীপ ধনখড়। কেন রাতারাতি হঠাৎ ইস্তফা দিলেন আপনারা বুঝতে পারছেন। আমরা এর পরবর্তীতে আপনাদের জানাই, এই দা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, সেখানে পরের লাইনটাই লেখা আছে, ফর্মার ইলেকশন কমিশন মেম্বার অশোক লাভাভা was also threatened with ED action, অর্থাৎ সরাসরি তাকেও থ্রেট করা হয়েছিল ইডির অ্যাকশন দেখিয়ে। এই ধরনের একটা কথা, বড় সড়ো একদম তথ্য সঞ্জয় রাউতের, এই শিবসেনার যিনি সাংসদ, তার বইতে, আপকামিং একটা বইতে এরকম একটা চ্যাপ্টার রয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট অবশ্যই এই মুহূর্তে তৈরি হয়েছে, তার কারণ যেভাবে জগদীপ ধনখড় রাতারাতি আমরা দেখতে পেয়েছিলাম গত বছর বাদল অধিবেশনের সবে শুরুর দিনটা তিনি শুধু ছিলেন, তার পরবর্তীতে তিনি ইস্তফা দিয়ে চলে যান রাত্রিবেলা তার শারীরিক কারণ দেখিয়ে। এবং কি শারীরিক তার অসুবিধা ছিল এখনো পর্যন্ত আমরা জানি না, এবং এই সম্পর্কে সরকারের কোনো মন্ত্রী, কোনো বিধায়ক বা এমপি কেউ কিচ্ছু বলেননি।
শুধুমাত্র নরেন্দ্র মোদী একটা টুইট করেছিলেন যে তার পরবর্তী স্বাস্থ্যের জন্য তাকে শুভেচ্ছা রইল, তার পরবর্তী জীবনের জন্য আমরা অবশ্যই শুভেচ্ছা জ্ঞাপন করি, এইটুকুতেই শেষ। কিন্তু কেন এই ধরনের ঘটনা হলো কেন? তার তো টেনিয়ার, যেটা উপরাষ্ট্রপতি হিসেবে টেনিয়ার ছিল 2027 সাল পর্যন্ত, এবং তিনি তার এক সপ্তাহ আগেই রিজাইন করার এক সপ্তাহ আগে একটি কার্যক্রমে বলেছিলেন যে আমি 27 সাল পর্যন্তই থাকবো উপরাষ্ট্রপতি। তাহলে হঠাৎ চলে যেতে হলো কেন? তার কারণ কি এগুলোই যে তাকে ইডি দিয়ে ভয় দেখানো হয়েছিল, অর্থাৎ শুধুমাত্র বিরোধী দলনেতা, বিরোধী যে নেতা নেত্রীরা আছেন তাদেরকে ইডি দিয়ে ডিস্টার্ব করা নয়, বরঞ্চ যারা এই সরকারের কথা শুনবে না তাদেরকে ইডি দিয়ে ডিস্টার্ব করা। এইটাই কি কোথাও গিয়ে বেরিয়ে আসছে? আমরা জানি না, বইতে তো যে যা কিছু লিখতে পারেন, তবে অবশ্যই বই কাণ্ড ইতিমধ্যেই যে সরকারকে বেশ খানিকটা চাপে ফেলেছে সেটা তো আমরা দেখতেই পেয়েছি। এই বাজেট অধিবেশনের শুরুর দিকেই যখন নারভানে, জেনারেল নারভানে जो উচিত সমঝো वही করো, সেটা তো একটা বিখ্যাত ডায়ালগ হয়ে গিয়েছে, এবং সেইটা যখন বেরিয়ে এসেছে সেই সময় থেকেই কিন্তু অবশ্য এই যে বই সরকারকে বেশ চাপে ফেলছে, পাবলিশড বই। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাই উজ্জ্বল নিগমের সম্পর্কেও এই বইতেই তথ্য বেরিয়ে আসছে। সঞ্জয় রাউত বলছেন উজ্জ্বল নিগম হচ্ছেন সেই ব্যক্তি যিনি কংগ্রেস আমলে যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল সেই কাসাব যে জেলে রাখা হয়েছিল, সেই জেলে থাকা অবস্থায় কাসাবকে নাকি বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, এই কথাটা উজ্জ্বল নিগম প্রথম রটিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি আবার সেটা অস্বীকার করেছিলেন যে না, একদিনও ওকে আদপে বিরিয়ানি সার্ভ করা হয়নি, সেটা উজ্জ্বল নিগম নিজেই স্বীকার করেছিলেন। কিন্তু এই যে বিষয়টা তিনি তৎকালীন সময় রটিয়ে দিয়েছিলেন ইউপিএ 2 গভর্নমেন্টের সময়, সেই জায়গাটা নিয়ে বিজেপি তৎকালীন মুহূর্তে প্রচন্ড একদম উত্তাল একটা আন্দোলন তৈরি করেছিল, এবং সেটাকে সারা দেশের কাছে একদম কংগ্রেসের যে ছবিটা সেটা নষ্ট করে তারা সমর্থ হয়েছিল সেটা। এবং সেই জন্য উজ্জ্বল নিগমকে প্রাইস পোস্টিং হিসেবে রাজ্যসভার একটা এমপি পদ তাকে দিয়ে দেওয়া হয়। এবং তার সঙ্গে আপনাদের জানাই যে এই যে জগদীপ ধনকর যে অবিশ্বাস প্রস্তাবটা, এই যে বইতে লেখা আছে যে অবিশ্বাস প্রস্তাবটা নিতে জগদীপ ধনকর রাজি হয়েছিলেন। কিন্তু নিলেও বা কি হতো আপনারা বলুন তো? জগদীপ ধনকর যদি অবিশ্বাস প্রস্তাবটা নিতেন তাহলে সেটা কিভাবে একদম পালিত হতো? কারণ তার আগেই তো 2024-এর অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়েছে এবং সেখানে 240টা সিট পেয়ে বিজেপি তো এসেছিল। তাহলে অবিশ্বাস প্রস্তাবটা কেন এতটা ভয়ানক হয়ে গেল বিজেপির কাছে, এই প্রশ্ন তো এই মুহূর্তে ওঠেই। এবং অবিশ্বাস প্রস্তাবটা যদি আনা হতো তাহলে কি কোনোভাবে জগদীপ ধনকর অন্য কোনো গুটি সাজিয়ে রেখেছিলেন? ঠিক যে কথাটা বেরিয়ে এসেছিল তার রিজাইন দেওয়ার পরেই, যে তিনি নারা লোকেশের সঙ্গে দেখা করেন এবং চন্দ্রবাবু নাইডুকে মোটিভেট করছিলেন যাতে চন্দ্রবাবু নাইডু এই সরকারের উপর থেকে তার প্রস্তাবটা তুলে নেন এবং সমর্থনটা তুলে নেন, এবং সেই সমর্থন তুলে নেওয়ার মাধ্যমে সরকারকে যাতে অনেকটা হালকা করা যায়। এবং অন্যদিকে বিরোধীদের সঙ্গে তিনি দেখা করছিলেন। আমাদের মনে থাকবে সেই সময় যে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল তখন দেখা করতে গিয়েছিলেন এই জগদীপ ধনকরের সঙ্গে একদিন আগেই মাত্র। তো সেই ঘটনাগুলো ঘটছিল, এবং প্রত্যেকটা ঘটনাকে যদি মেলানো হয় তাহলে জগদীপ ধনকর টেবিলে এসে নো কনফিডেন্স মোশন পড়লে যে বিজেপি সরকারের বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হওয়ার জায়গাটা ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে হয়তো অনেকটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং অবশ্যই এই মুহূর্তে জগদীপ ধনকরের সম্পর্কে, তার রিজাইন সম্পর্কে যেভাবে সঞ্জয় রাউত নতুন তথ্য তুলে এনেছেন, যা তার পুরনো একটা প্রপার্টি কেনার বিষয়টাকে সামনে এনে ইডি কে দিয়ে তাকে ভয় দেখানো হয়েছিল, সেটা অবশ্যই এই মুহূর্তে মারাত্মক। এবং এটাকে নিয়ে অবশ্যই আলোচনা হবে, আলোচনার কেন্দ্রবিন্দুতে যেটা উঠে আসবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এবং জগদীপ ধনকর চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাই খুব গুরুত্বপূর্ণ একটা বিতর্কিত চ্যাপ্টার, যেটাকে নিয়ে কখনো আমরা দেখতে পাইনি যে বিজেপির কোনো নেতা কথা বলেছেন, এবং জগদীপ ধনকরকে নিয়ে কেউ কোনো কথাই বলতে চান না। তো সেই কথাটা আবারও শুরু হয়ে যাবে না তো? এবং অবশ্যই এতগুলো রাজ্যে ভোটের আগে এই ধরনের যদি একটা বিষয় সামনে উঠে আসে তাহলে সেটার কোনো প্রভাব পড়বে না তো? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।